বন্ধুরা, আমরা যে বিপদের আশঙ্কা করছিলাম এক্স্যাক্টলি সেই বিপদটা কিন্তু আমাদের মাথার উপর চলে এলো। হ্যাঁ, শুধুমাত্র ঘটার অপেক্ষায়। আর এই বিপদটা যতদিন না ভারতের পদে না ঘটবে বা ভারতের পেছনে না হচ্ছে, ততদিন পর্যন্ত ভারত শিক্ষা নেবে না। ইতিহাস থেকে বর্তমান দিনে ভারতের এই চরিত্রটা আমরা খুব ভালোভাবে দেখেছি। যতদিন না ভারতের পদে কেউ কাঠি না করছে বা পিছনে বাঁশ না দিচ্ছে, ততদিন পর্যন্ত ভারত সেটাকে শিক্ষা নেয় না। দেখুন এই আর্টিকেলটাতে কি লেখা আছে। হ্যাঁ, লেখা আছে পাকিস্তান পয়েজ টু রিসিভ চাইনিজ J-35E স্টেলথ ফাইটার বাই 2026-2027। ইয়েস, 26 থেকে 27 সালের মধ্যে চীনা J-35E স্টেলথ ফাইটার পেতে প্রস্তুত হয়ে গেছে পাকিস্তান। কিছু বুঝতে পারছেন? জানি বুঝতে পেরেছেন, আবার অনেকে পারেননি। না পারলে বলে দিই। দেখুন বন্ধুরা, আমরা সেই কবে থেকে শুধুমাত্র ফাইটার জেট নিচ্ছি, নেব, এই করব ওই করব করতে করতে বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত এলে না। অথচ পাকিস্তান সিদ্ধান্ত নিতে নিতেই তারা কনফার্ম হয়ে গেছে 26 থেকে 27 সালের মধ্যে পেয়ে যাবে। ভাবুন তো, ওদের হাতে যদি স্টেলথ ফাইটার জেট চলে আসে, তাহলে ভারতের এয়ারফোর্সের পাওয়ার কোথায় গিয়ে পৌঁছাবে? হ্যাঁ, আপনারা যে আর্টিকেলটাকে দেখলেন আর শুনলেন, একদম সঠিক শুনেছেন। আপনি দেখতেও পারেন যে একটি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার খবর, যাতে বলা হয়েছে চীন পাকিস্তানকে J-35 স্টেলথ যুদ্ধবিমান এই বছর থেকেই দিতে যাচ্ছে। আর এটা ভারতের জন্য কত বড় একটা মাথা ব্যথার কারণ আপনারা বুঝতে পারছেন। যাই হোক, সেটা আপনাদের এখন বুঝিয়ে বলি। দেখুন, শুধুমাত্র J-35 স্টেলথ যুদ্ধবিমান পাচ্ছে তাই নয়, আরও কিছু নিউজ নেটওয়ার্কও খবর দিচ্ছে যে এই বছরের শেষ বা আগামী বছরের শুরু থেকে পাকিস্তান একটি স্টেলথ এয়ারক্রাফট পেতে শুরু করবে। এবং এটি দেখে আপনারা একদম অবাক হওয়া উচিত নয়। কেন বলছি দেখুন, আমি আপনাকে 1.5 বছর আগেই 2024 সালে খবর দিয়ে জানিয়েছিলাম যে পাকিস্তানের সাথে একটি স্টেলথ এয়ারক্রাফট ডিল করে নিয়েছে চীন, যার অধীনে চীন পাকিস্তানকে 40টি স্টেলথ যুদ্ধবিমান দিতে যাচ্ছে। এবং সেই সময় J-35 এর টেস্টিং শুরু হয়েছিল। হ্যাঁ, টেস্টিং ফেজে পাকিস্তান অর্ডার দিয়ে দিয়েছিল। এমনকি তার ফলাফল এখন এই যে এখন 2 বছর পর পাকিস্তান প্রথম স্টেলথ এয়ারক্রাফট পাবে। একটি বিশেষ বিষয় আপনি খেয়াল করুন, প্রতিটা খবরে বলা হয়েছে J-35E এয়ারক্রাফট। এর মানে এই যে চীন যে J-35 এর একটি ভেরিয়েন্ট বানিয়েছে, মানে হচ্ছে অনলি ফর এক্সপোর্ট ভেরিয়েন্ট বা ভার্সন, সেটাই পাকিস্তানকে দেওয়া হবে তাদের তরফ থেকে। এখন এক্সপোর্ট ভেরিয়েন্ট কি আলাদা হয়, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে। তো প্রথমত এমন ব্যবস্থা করা হয় যেটাতে এই টেকনোলজি লিক না হতে পারে, কারণ চীন ও পাকিস্তানের ট্র্যাক রেকর্ড জানে যে পাকিস্তানের আমেরিকার সাথে কতটা ঘনিষ্ঠতা রয়েছে, এবং বিশেষ করে আমেরিকান মিলিটারির সাথে। তো এমন পরিস্থিতিতে চীনের এই ভয় আছে যে পাকিস্তান যেন এই এয়ারক্রাফটের টেকনিক্যাল অ্যাক্সেস আমেরিকাকে না দিয়ে দেয়। আমেরিকা এটি খুলে ফেলে যেন বুঝে না নেয়, এবং কি তারপরেও এটিকে চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার না করে। সেই জন্য এতে স্পেশাল ব্যবস্থা করা হবে, যাতে এই এয়ারক্রাফট হয় আমেরিকানদের বোধগম্য না হয়, অথবা এই এয়ারক্রাফটের অ্যাক্সেস আমেরিকা যেন কখনো না পায়। দ্বিতীয়ত, এটি J-35A থেকে কিছুটা টোন ডাউন, মানে কিছুটা ক্ষমতাকে কমানো হবে। মানে চীনা বায়ুসেনার কাছে যে J-35 এয়ারক্রাফট আছে তার চেয়ে কিছুটা কম শক্তিশালী হবে। যদিও খুব একটা পার্থক্য আসবে না, ওই 19-20 পার্থক্য হবে, কিন্তু তবুও কিন্তু এই হালকা টোন ডাউন এয়ারক্রাফট পাকিস্তানকে সাপ্লাই হবে। যাই হোক, এটি সব দেশই করে। যেমন আমরা যে রাফাল কিনছি না, তো ফ্রান্স আমাদেরকেও ঠিক সেই এয়ারক্রাফটই দেবে, যা তার বায়ুসেনা বা নৌসেনা নিজের ব্যবহার করে সেটা নয়, তার চেয়ে কিছুটা হালকা টোন ডাউন করে আমাদেরকে রাফাল দেওয়া হবে। এবং এই প্র্যাকটিস সবাই করে। ভারতও যখন কোনো দেশকে অস্ত্র বিক্রি করে, তখনও তার কিছুটা টোন ডাউন ভার্সনই এক্সপোর্ট করা হয়। যাই হোক, আপাতত এই কথাটি নিশ্চিত যে খুবই শীঘ্রই পাকিস্তান এয়ারক্রাফট পেতে যাচ্ছে, তাও আবার স্টেলথ। যদি আপনাদের মধ্যে কিছু লোক বলবেন যে এখনো পর্যন্ত চীনা বায়ুসেনায় পায়নি, তবে তারা পাকিস্তানকে আগে কেন দিচ্ছে? এমনও তো হতে পারে না। তো দেখুন, ভুল খবর এটি তো একদমই নয়। তো সেই সব লোকেদের আমি আপনাদের আবারও বলে দিই যে অলরেডি চীনা বায়ুসেনা এটি ব্যবহার করছে। এমনকি আমেরিকান সরকারের বক্তব্য এটাও আছে যে অক্টোবর 2025 পর্যন্ত 57 থেকে 60টি J-35 এয়ারক্রাফট চীনা বায়ুসেনা রিসিভ করে ফেলেছে, এবং আগামী সময়ে তারা বার্ষিক 40 থেকে 50টি J-35 বানাবে, যার মধ্যে কিছু এক্সপোর্ট করবে আর কিছু নিজেদের বায়ুসেনাকে দেওয়া হবে। অর্থাৎ J-35 নিয়ে তাদের একটি প্রপার প্ল্যানিং আছে, এবং সেই অনুযায়ী তারা খুব দ্রুত এগোচ্ছে।
কিন্তু বর্তমানে ভারতের টেনশন বাড়তে চলেছে, কারণ পাকিস্তানের কাছে J-35 আসার মানে হলো বাদরের হাতে তলোয়ার। এক্স্যাক্টলি। আর সেই কারণে আমরা এই বিষয়টিকে পছন্দ না করলেও এখন আমাদের বাধ্যবাধকতায় করতে হবে। আমাদের বাধ্য হয়ে অবিলম্বে স্টেলথ এয়ারক্রাফট কিনতেই হবে। এবং আমার মতে হয় রাশিয়ার বাহুবলী মানে Su-57 নয়তো 75 এখন আমাদের জন্য একটি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ এটি বিলাসিতা ছিল, কিন্তু এখন তো এটি আমাদের প্রয়োজন হয়ে গেছে। Su-57 বা 75 ওপর জলদি সিদ্ধান্ত নিতে হবে আমাদের। যদি সেটি ভয়াবহ অপশন না হয়, মানে যদি আমাদের এমন মনে হয় যে রাশিয়া খুব শীঘ্রই স্টিলথ এয়ারক্রাফট বানাতে পারবে না, তবে বাধ্য হয়ে আমাদের আমেরিকার F-35 এর দিকেও তাকাতে হতে পারে, কারণ অপশন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং আমাদের প্রতিবেশীদের কাছে এমন সিস্টেম আসছে যা সত্যিই ভারতীয়দের জন্য অনেক বড় একটা বিপজ্জনক। কারণ আপনি নিজে ভাবুন, পাকিস্তানের মতো দেশ যে সব সময় ভারতকে বিরক্ত করার জন্য নিজের সব শক্তি উজাড় করে দেয়, যারা বলে কিনা ঘাস খেয়ে থাকবো তবুও ভারতকে টুকরো করেই ছাড়বো, তার কাছে J-35 স্টিলথ মতো এয়ারক্রাফট থাকা, তারা হয়তো 100% স্টিলথ নয় কিন্তু 80 থেকে 90% তো বটেই। এমন পরিস্থিতি তারা ভারতের জন্য বিপদ তৈরি করার পুরোপুরি চেষ্টা করবে। যেমন আমেরিকার F-16 অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট পাকিস্তানকে দিয়েছিল শুধুমাত্র শত্রু মানে সন্ত্রাসীদের নিউট্রালাইজ বা ডাউন করার জন্য, কিন্তু তাদেরকে নিউট্রালাইজ বা ডাউন না করে সেটা সমস্ত যুদ্ধে ভারতের খেলাপে ব্যবহার করেছে। এমতো অবস্থায় তারা J-35 ভারতের খেলাপ ব্যবহার করবে না এমনটা কি হয়? 100% সিওরিটি থাকো তারা করবেই। এমন পরিস্থিতিতে এই ধরনের জাহিল মানে অশিক্ষিত মূর্খ মোল্লাতন্ত্র দেশগুলো মোকাবিলা করার জন্য আমাদের অনেক সময় অপ্রচলিত উপায় অবলম্বন করতেই হবে। আমরা সবাই এই বিষয়ে একমত যে মেড ইন ইন্ডিয়াই হলো আসলে আমাদের অপশান এবং এমকাই আমাদের ভারতের সামনের ভবিষ্যৎ। কিন্তু বর্তমানে স্টেপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে 114টি রাফাল ছাড়াও Su-75 অথবা F-35 এর মধ্যে একটি এয়ারক্রাফট অন্তত 30 থেকে 50টি সংখ্যায় ভারতকে কিনতেই হবে। নয়তো আপনারা আমাদের প্রতিবেশী দেশগুলোকে চেনেন, এরা সবাই এমন যে ভারতের সামান্য ক্ষতি করার চক্করে নিজেদের সর্বনাশ করতেও প্রস্তুত, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের মতন ব্যাপার। এবং এদের এই নিয়ে দুঃখ হয় না কখনো যে নিজেদের সর্বনাশ হয়ে গেল, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি হয়ে গেল, বরং এরা এই নিয়ে খুশি থাকে যে নিজেদের সর্বনাশ আমরা তো করেই ফেলেছি কিন্তু ভারতের তো সামান্য ক্ষতি করতে পেরেছি। হ্যাঁ, আর এতেই তারা পৈশাচিক আনন্দ পায়। সেই জন্য এদের নিয়ন্ত্রণে রাখা অনেক জরুরি। যদিও এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু আমার মনে হয় এখানে পার্সোনালি যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের যেভাবে ফাইটার জেট স্কোয়াড্রন কমছে, আমরা সেই পুরনো যেগুলো আজকের দিনে কোনো দেশই ব্যবহার করে না, মিরাজ জাগুয়ার যেগুলো অলরেডি 2 থেকে 2005 সালের মধ্যে বাইরে বের করে দেওয়ার কথা, সেগুলো আজকে আমরা ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে, আমাদের পাইলটরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে বিসর্জন দিচ্ছি, মানে ফ্লাইং কফিনে পরিণত হয়েছে। এমতো অবস্থায় আমরা যদি খুব তাড়াতাড়ি আমাদের বিমানের সংখ্যাকে অ্যাডভান্স লেভেলে না নিয়ে গিয়ে সেই ঘাটতিকে পূরণ না করি, তাহলে আমাদের কপালে কষ্ট আছে। ওই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম, ভারতের পদে যতদিন না আঙুল না দেবে বা কেউ যতদিন না বাস ঢোকাবে ততদিন পর্যন্ত ভারত কোনো কিছু থেকে শিক্ষা নেয় না। আর যখনই এমনটা কিছু করবে ভারতের বড় ক্ষতি হয়ে যাবে, তখন ভারত দেখবেন 1 মাস ছাড়ুন 2 থেকে 3 দিনের মধ্যে যে কোনো একটা দেশের ফাইটার জেটকে তড়িঘড়ি করে মঞ্জুরি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যেটা বন্ধুরা, আপনাদের মতামত কি? আমার মতে রাশিয়ার বাহুবলী 40 থেকে 50টি অবশ্যই নেওয়া উচিত, অন্তত দুটো দেশকে কাউন্টার করার জন্য। ভবিষ্যতে তো আমকা আছেই। এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।